আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, যদি আমাকে একটু সুযোগ দিতেন। তখন প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলল এসআই নজরুল সাহেব যে নিশ্চিত তুই শিবির করস। তখন কারাগারে দিবে দেও, কিন্তু আমাদেরকে যে ক্রস ফায়ার দেয় নাই, আমাদেরকে গুম করে ফেলে নাই, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া দেই। অনেক প্রশ্ন করে যে ওমর কেন তোকে আমি গ্রেপ্তার করলাম একটু বলতো। আমি বললাম যে কাল কিয়ামতের দিন কেন আমাকে গ্রেপ্তার করছেন এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দিবেন। তখন একটি বেদনাদায়ক ঘটনা উপস্থাপনের জন্যই আজকে চলে আসলাম। আমি এসেছি নালিতাবাড়ী উপজেলার ছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক এবং আমাদের সঙ্গে আছেন সাধারণ শিক্ষার্থী রাজন। ওনাদের সঙ্গে একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে, যেটি গত 2024 জুলাই ঘটেছিল, এবং এখন আমরা আমার পরিচয় জেনে নেব। প্রথমেই আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা। আচ্ছা, আর আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রাজন আহমেদ, আমার বাসা গরগান্দা নালিতাবাড়ি শেরপুর। আমি এইচএসসি পাশ করেছি 2024 সালে এই সরকারি রাজনৈতিক কলেজ থেকে, এবং আমি আপাতত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আচ্ছা, আপনারা তাদের পরিচয়টি জানলেন। এখন ওনাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল তার একটু প্রথম থেকে যে ঘটনা, সেটি হচ্ছে উনি 2024 সালে ওনাদের এইচএসসি পরীক্ষার্থী ছিল। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার টেবিল থেকে, মানে পড়ার টেবিল থেকে তাদেরকে কিন্তু সেই পুলিশ বাহিনী ধরে নিয়ে গেছিল। সেই সম্পর্কিত তাদের সঙ্গে যে অমানবিক নির্যাতন হয়েছে সেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করবো, এবং আপনার সঙ্গে কী ঘটেছিল সে রাত্রে, এবং সেটি কত তারিখ ছিল এবং কি বিস্তারিত। জি ধন্যবাদ প্রিয় ভাই। আসলে সেই 17 জুলাই একটি দিন ছিল, একটি মুহূর্ত ছিল যা আমাদের জীবনকে বদল করে দিয়েছিল। অনেক চোখের পানি জগিয়েছে যে দিনটির কথা আজকে আমি উপস্থাপন করতে গেলেই আমার হৃদয়ে কাঁপুনির শুরু হয়, যেন সেই আবারও রক্তাক্ত জুলাই আমার চোখের সামনে ভাসমান। জি প্রিয় ভাই, সেই দিনটি ছিল 17 জুলাই। আমি এইচএসসি পরীক্ষার্থী। গত কিছুদিন আগে আমি ফিজিক্স পরীক্ষা দিই, সামনে 2-1 দিন পর কেমিস্ট্রি পরীক্ষা, তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। এমন সময় দেশে উত্তাল পরিবেশ, আন্দোলনের সূত্রপাত, কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় সারা দেশে। তখন আমার বাড়িতে আমি চলে যাই। যাওয়ার পর যখন দেখি সারা দেশে আন্দোলন চলমান, তখন মাকে বলি, মা আমার ঘরে বসে থাকার সুযোগ নেই, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তার জন্য আমাকে মেসে চলে যেতে হবে। আপনি মানে মেসে থাকতেন আর কি, নালিতাবাড়িতে? আমি মেসে থাকতাম। তা আমি মাকে বললাম, মা ছুটিতে এসেছি, আমি আবার মেসে চলে যাব, মেসে আমার পড়াশোনা হয়, এই জন্য মেসে আসি। মা বলেছিল, বাবা যেও না, দেশের অবস্থা বেশি একটা ভালো না, তো এই অবস্থায় তুমি মেসে যেও না, তুমি আমাদের সন্তান, আমাদের বাসায় থাকো। কিন্তু আমার মনে তখন ছিল যে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে সারা দেশের বিভিন্ন জনপদ, এই অবস্থায় আমি কি করে ঘরে বসে থাকতে পারি। তার জন্য আমি ছলে বলে কলা কৌশলে যে কোনো উপায়ে সেদিন বাড়ি থেকে বের হয়ে নালিতাবাড়ি গড়কান্দা মেসের উদ্দেশ্যে রওনা হই এবং মেসে আসি। এসে সারাদিন আমি পরে আগামীকাল মানে 18 তারিখে আন্দোলনের জন্য প্রস্তুতি নেই। মানে 18 তারিখে আপনার নালিতাবাড়িতে কোনো আন্দোলন করতে চেয়েছিলেন কিনা? জি, আন্দোলন করতে চেয়েছিলাম, তার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাই। এক পর্যায়ে কিছু পতাকা বানাই দিনের বেলা, এরপর একটা ব্যানার বানাই, মাইক ভাড়া করি কিছু ভাইয়ের সহায়তায়। সকল কিছু করার পর যখন দেখি রাত 12টা বেজে গিয়েছে, তখন আমি রুমে ফিরে আসি। এসে যেহেতু পরে 2-1 দিন পর পরীক্ষা, তার জন্য আমি পড়তে বসি। যখন আমি পড়তে বসি, কিছুক্ষণ পর দেখি লাইট জ্বলছে মেসের আশপাশে। তখন খোঁজ নিয়ে জানতে পারি আশপাশের চতুর্থ সাইডেই পুলিশ ঘেরাও করে ফেলেছে। এমন অবস্থায় আমি চাইলে পালিয়ে চলে যেতে পারতাম, মেসের পশ্চিম সাইডে অনেক জায়গা ছিল, কিন্তু আমার মেসে আমি সহ 13 জন ছাত্র ছিলাম। তাদের কথা চিন্তা করে আমি সেই দিন মেস থেকে পালাই নাই। না পালিয়ে আপনি হয়তো যদি চলে যেতেন তাহলে হয়তো আপনার জন্য তাদেরকে জি, আমি যদি চলে যেতাম তাহলে সেই 13 জন ছাত্র নির্দ্বিধায়
আমার জন্য তারা গ্রেপ্তার হয়ে যেত। সেখানে শিবিরের অনেক ভাই ছিল, সাধারণ ছাত্র ছিল। তো শুধু আমি ওমর ফারুকের জন্য আরও অনেকেই হ্যাচিংয়ের শিকার হইতো। তার জন্যে আমি পালাই নাই। না পালানোর কারণে কিছুক্ষণ পর দেখি গেট এক পর্যায়ে ধাক্কা দিয়ে খুলে আমার মেসের সামনে এসে আমার বন্ধুকে ধরে নিয়ে তাকে দিয়ে ডাকাচ্ছে। এমন সময় এসআই নজরুল সাহেব বললেন যে ওমর ওমর দর খুলো, ওমর দর খুলো। তখন আমি বুঝতে পারি যে পুলিশ হয়তোবা আসছে, নিশ্চয়ই পুলিশ আসছে। তখন আমি আমার রুম থেকে শিবিরের সকল বইগুলো আমি একটা সাইড করে ফেলি। আমার ফোনটাকে আমি একটু সেভে রাখার চেষ্টা করি। ফোন থেকে মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক এগুলো আনইনস্টল করি। করার পর আমি দরজা খুলি। খোলার পূর্বেও যখন তারা 15 মিনিট এর মতো ওয়েট করেছে, আমি দরজা খুলি না। তখন এক পর্যায়ে আমার বন্ধু রাজনকে বলল, রাজন তুই ডাক দে। যখন রাজন বলল ওমর দরজা খোলো, তখন আমি দরজাটা রাজনকে ধরে নিয়ে আসছিলেন? জি জি, রাজনকে ধরে নিয়ে আমার খুঁজে রাজনকে নিয়ে এসেছি যেন আমাকে সহজ হয় ধরতে। তারপর আমি দরজা খুলি, খুলের পর দেখি আমার বন্ধুর হাতে হাত করা লাগানো। তখন আমি ভাবলাম যে নিশ্চিত যেহেতু আমার বন্ধু একই আন্দোলন করার কারণে আজকে গ্রেপ্তার হয়েছে, তো নির্দ্বিধায় আমাকেও গ্রেপ্তার হতে হবে, আমাকেও থানায় নিয়ে যাবে, হেনস্থার স্বীকার করবে। তার জন্য আমি বললাম যে স্যার আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, যদি আমাকে একটু সুযোগ দিতেন। তখন প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলল এসআই নজরুল সাহেব যে নিশ্চিত তুই শিবির করস। তখন তারা বলল যে এই রুমটা ভালো করে চেক কর। চেক করার পর তারা আমার মেসে কিছুই খুঁজে পায়নি, কারণ আমি কিছুক্ষণ পূর্বেই শিবিরের সকল জিনিসপাতি আমি গুছিয়ে রেখেছি, আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, হয়তোবা আমাকে আজকে কারাবরণ করতে হবে। তার জন্য তারা আমার কোনো কিছুই খুঁজে পায়নি। এক পর্যায়ে তারা আমার ফোনের মেসেঞ্জার চেক করে, চেক করার পর দেখে মেসেঞ্জার আনইনস্টল, ফেসবুকে যায় দেখে ফেসবুক আনইনস্টল, ইউটিউবে যায় গিয়ে দেখে ইউটিউব আনইনস্টল। তারপর তারা আমার কাছ থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে পারে নাই। তারপরেও আমাকে তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় যখন রাস্তায় তুলে গড়কান্দা মোড়ে, তখন সিএনজিতে আমাকে উঠানো হয়, আমার বন্ধু রাজনকেও। তারপর আমাকে ওনারা অনেক প্রশ্ন করে যে ওমর কেন তোকে আমি গ্রেপ্তার করলাম একটু বলতো। আমি বললাম যে কাল কিয়ামতের দিন কেন আমাকে গ্রেপ্তার করছেন এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দিবেন। তখন তারা আমাকে বলল যখন চোরকে ধরা হয় চোর তখন সাধুই শাস্তি চায়। তখন আমি বললাম ঠিক আছে, আমার জবাব আমাকে কেন ধরতে আসছেন এটা আপনাকে ভালো জানেন। তখন বললো এখন আমাদের সাথে চাপা কাগজ থানায় নিয়ে যায়, তখন তোকে বোঝাবো মজা। তারপর এটা বলে আমাকে সিএনজিতে তুলে আমি তখন কালেমা পড়তেছিলাম যে নিশ্চিত আজকে এত রাতে আমাকে গ্রেপ্তার করতেছে, কালকে দিনের বেলা দুপুরবেলা আবু সাইদ বাইকে গুলি করে মিডিয়ার সামনে হাজার হাজার মানুষের সামনে হত্যা করলো যেহেতু, আর আজকে আমাকে এত রাত্রে গ্রেপ্তার করছে, তাহলে হয়তো আমার কিছুক্ষণ পরে মৃত্যু হতে পারে। তার জন্য আমি কালেমা পড়তেছিলাম। এমন সময় পুলিশ বলল ওমর দোয়া পড়তেছিস, দোয়া কাজ হবে, দোয়া কাজ হবে না। এসব কথা বলে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এক পর্যায়ে আমাদেরকে থানায় নিয়ে একটি রুমে বন্দি করে রাখে। সেখানে আমি ছিলাম, আমার বন্ধু রাজন ছিল এবং ভাই ছিল, এবং ছাত্র দলের শহর শাখার আহ্বায়ক জনাব সুফিয়ান ভাই উপস্থিত ছিল, ওনাকেও গ্রেপ্তার করেছে। আমাদেরকে গ্রেপ্তার করে একটি রুমে আবদ্ধ করে রাখার আগে ওসি অনেক কিছু জিজ্ঞানোর সময় আমাকে যখন বলে যে তোমার পরিচয় কি, তখন আমি পরিচয় দিই যে ওমর ফারুক আমার নাম, পড়াশোনা এই জায়গায়। তখন একজন পুলিশ, আপনি তখন পরীক্ষার্থী ছিলেন এটা বলছেন? জি পরীক্ষার্থী আমি। তখন একজন পুলিশ বলে ফেললো যে 4 জনের মাঝে স্যার এই ছেলেটা হয়তো শিবির করে, তারা সন্দেহ করতেছিল। তখন ওসি আমাকে বলল তুমি কি শিবির করো? তখন পরিবেশ এতটাই ভয়াবহ ছিল যে শিবিরের পরিচয় দেওয়াটা আমার পক্ষে ওই সময়টা দিলে সংগঠনের ক্ষতি হতো, আন্দোলনের ক্ষতি হতো। তার জন্য আমি হাইট করে বললাম না আমি শিবির করি না, আমি একজন সাধারণ ছাত্র, তবে নামাজ পড়ি 5 ওয়াক্ত, কোরআন হাদিস পড়ি, মুসলিম হিসেবে আমার যেটুকু দায়িত্ব আমি সেটুকু দায়িত্ব পালন করার চেষ্টা করি। তখন ওসি মনির সাহেব বললেন ঠিক আছে এদেরকে নিয়ে পাশে রুমে রাখো।
তারপর আমাকে পাশে রুমে রাখলো। রাখার পর কিছুক্ষণ পর একজনের ফোন আসলো, শোনা গেল তার ফ্যামিলির একজন বড় উচ্চ পর্যায়ে কর্মকর্তা, যার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমার ফ্যামিলি জামাত ইসলামের পরিবার, রাজনের পরিবার সাধারণ পরিবার, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। কিন্তু কি সুফিয়ান ভাইয়ের পরিবার বিএনপির পরিবার, আমাদের তো আওয়ামীপন্থী কোনো কর্মকর্তা নেই, তার জন্য আমাদের ভাগ্যে আজ ছাড়া জুটলো না। তখন আমাদেরকে গভীর রাত্রে জেলা পুলিশদের সম্ভবত নির্দেশে রাত্রে আমাদেরকে থানা থেকে বের করে দেওয়া হলো। বের করে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো শেরপুর। রাত্রে কয়টার দিকে হবে? এটা রাত্রের 3টা সাড়ে 3টার দিকে আমাদেরকে থানা থেকে বের করে যখন আমরা চিন্তায় ছিলাম যে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে, শেরপুর শহরের সেই সদর থানায় আমাদেরকে নিয়ে সকালবেলা ফজরের সময় নিয়ে পৌঁছালো। তখন থানাতে রেখেছিল না শেরপুর কারাগারে? শেরপুর প্রথমে সদর থানায় রাখলো। তখন আমরা কিছু হয়তোবা কারাগারে দিবে দেউক, কিন্তু আমাদেরকে যে ক্রস ফায়ার দেয় নাই, আমাদেরকে গুম করে ফেলে নাই, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। আচ্ছা, আপনি একটু রাজনের কাছে শুনে আসি, রাজন কিভাবে গ্রেপ্তার হলো? তো আমার এই গ্রেপ্তার হওয়ার কাহিনীটা বলি। তখন দুজনে তো একসঙ্গে গ্রেপ্তার হন? না না, আমি আমার বাসা থেকে গ্রেপ্তার হয়েছি, আর ওমর গ্রেপ্তার হয়েছে তার মেস থেকে। আচ্ছা আচ্ছা আমি আমার বাসায় তখন আমার বাসা গরগান্দায়, উত্তর গরগান্দা। আচ্ছা আচ্ছা। আমি তখন আমার 2-3 দিন পরে এই কেমিস্ট্রি পরীক্ষা ছিল। আমি সুতরাং আমি 12টার দিকে পড়তে বসছি, বাট পড়তেছি রাত্রেবেলা। তারপর রাত 1টা-1:30টার দিকে হঠাৎ করে দেখি আমাকে ডাকছে আমার এলাকার এক ভাই, সে ডাকছে। সে আবার পূর্ব পরিচিত যেহেতু এলাকার লোক। তারপর আমি তার সাড়া দিয়ে আমি দরজা খুলে দেখি তার 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 কোমরে এই পুলিশ ধরে রেখে, তার সাথে প্রায় 15 থেকে 20 জন পুলিশ আমার উঠোনে। আচ্ছা, মানে তাকে দিয়ে আপনাকে ডাকাচ্ছিল? জি। যে সে ডাকলে হয়তো আপনি সাড়া দিবেন? পুলিশ ডাকলে হয়তো বা আমি সাড়া দেব না, কিংবা পালিয়ে যেতে পারি, তাকে এই জোর সম্ভাবনাই। করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর আমাকে বলল, আমি তখন তো খালি গায়ে পড়তেছিলাম, আমাকে বলল শার্ট পরো, তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে। আমি তখন যেহেতু আমি কোনো অপরাধী না, আমি বললাম ঠিক আছে, আমি পড়তেছি, যাব, কি হচ্ছে দেখবো, যা হওয়ার হবে। তারপর আমি শার্ট পরলাম। তারা আমাকে নিয়ে, আমার আব্বা মা ছিল, কিন্তু আমার আব্বা মাকে তখন বলা হয় যে আমি কোনো অবৈধ কাজ করেছি, তার জন্য নিয়ে আমাকে গ্রেফতার করা হচ্ছে। তখন আমার বাপ মা, আমি যেহেতু পুলিশ বলছে আমি অবৈধ কাজ করেছি, তখন সেখানে তো আমার বাপ মার কোনো কথা বলার কোনো স্কোপ নাই। তারপর আমাকে সিএনজিতে করে থানায় নিয়ে গেল। সেখান থেকে আবার ওই ওমরকেও সেখানে থানায় নিয়ে আসলো, নালিতাবাড়ি থানাতে। হ্যাঁ, প্রথমে আমাকে ধরে নিয়ে আমাকে সহ আমাকে কয়েকজনের, মানে 5 থেকে 7 জনের ছবি দেখাইছে। এবং আমার বলছে এখান থেকে কাকে চিনেন? আমি বলছি আমি এখান থেকে কাউকে চিনি না, কিন্তু সেখানে ওমরের ছবি ছিল। কিন্তু আমি প্রথমে বলি যে আমি এখান থেকে কাউকে চিনি না। তারপর আমাকে বলে মাঝ রাস্তায়, তুই এখান থেকে একজন লোক হলে আমাকে চিনাই দিবি, না হলে তোরে এখানে ক্রস ফায়ার করে মেরে ফেলবো। আচ্ছা। তারপর উপায় না পেয়ে, আমি যেহেতু ওমরকে চিনতাম, আমি ঠিক তার ম্যাচটা কোনটা এটা জানতাম না, তাই তারপর ওই ম্যাচের আশেপাশে নিয়ে যাই। তারপর সেখানে এক বাসায় যাই, প্রথমে আমাকে নিয়ে পুলিশ, পরে সেখানে আসলে ওমরকে খুঁজে পায় না। তারপর তারাই আমাকে সিএনজিতে প্রথমে রেখে তারাই খুঁজে আশেপাশে ওমরের ম্যাচ কোনটা বা ওই এলাকায় ম্যাচ কোনটা। তারপর খুঁজে ওমরকে প্রথমে ডাকে, কিন্তু ওমর তো সাড়া দেয় না। পরে আবার আমারে নিয়ে যায় আমারে ডাকতে বলে। পরবর্তীতে আমি ডাক দেওয়ার পরে ওমর দরজা খুলে, পরে তো দরজা খোলার পরে দেয় আমার হাতে হ্যান্ডকাপ। তারপর তো ওমর তো কাহিনী বললই। তারপর আমার আর ওরে দুজনরে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গেলে দেখলাম সেই বড় ভাইও সেখানে, আর আমরা দুজন, তার আরেকজন ছিল আমাদের সুফিয়ান ভাই, আবু সুফিয়ান ভাই, সানি ভাই আর কি, ডাকনাম সানি ভাই। তারপর আমাদেরকে
আপনার নাহলে থানাতে আপনাদেরকে নিয়ে যাওয়া হলো? হ্যাঁ জি, থানাতে একটা রুমে নিয়ে আমাদেরকে তিনজনকে এক জায়গায় রাখা হলো। আর সেই ছাত্র দলের একজন ছিল সানি ভাই, সেই সানি ভাইকে রাখা হয়েছিল সেলে। তারপর সেখান থেকে তারপর সেখানে নিয়ে যাওয়ার পর আমাদেরকে প্রথমে তো যে ইনচার্জ যে আছে তার সাথে কথা বলানো হলো। তারপর আমরা তো আমাদের পরিচয় দিলাম যে আমরা এইচএসসি পরীক্ষা দিতেছি, আমরা কি অপরাধ করছি স্যার আমাদেরকে বলেন। কিন্তু তারা তো সেটা বলে না। তারপর তারা আসলে খোলাসাগুলো আমাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তারা বলল যে আগামীকাল যে মানে 18 জুলাই আমাদের নালিতাবাড়িতে একটা আন্দোলন হওয়ার কথা ছিল, যাতে সেই আন্দোলনটা সফল হতে না পারে, যারা লিড দিতেছিল আন্দোলনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাতে আন্দোলনটা একটু এলোমেলো হয়ে যায়, যাতে করতে না পারে, সফল না হইতে পারে, তার জন্য আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং এটাও ইনচার্জের কথা ছিল? হ্যাঁ, ইনচার্জের কথা ছিল। এবং তারপর আমাদেরকে এরপরে ছেড়ে দেওয়া হবে, আন্দোলনটা শেষ হলে আমাদেরকে দুপুর বা বিকালের দিকে ছেড়ে দেওয়া হবে। তারপর আমরা তো তখন তো তাহলে মহা খুশি যে আমরা গ্রেফতার হয় নাই, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারপর আমাদেরকে আবদ্ধ করে রাখা হলো একটা করে। তারপর আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর প্রায় 3টা বা 3:30টার দিকে আমাদেরকে সবাইকে আমাদের তিনজনকে বের করলো। তার মধ্যে ওই আমার এলাকার যে বড় ভাই ছিল তাকে ছেড়ে দিল। তার কি বলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তাকে ছেড়ে দিয়েছে। তারপর আমাকে আর উমরকে পুলিশ ভ্যানে উঠালো। আর ওই সানি ভাইকে পূর্বেই ওই ভ্যানে তুলে রেখেছিল। পরে ওখানে যে সানি ভাইকে দেখলাম, সানি ভাই অলরেডি ভ্যানে বসে আছে। আর তখন তখন তো আমরা ভাবলাম যে আমাদেরকে কি এখন নিয়ে ক্রস ফায়ার করে মেরেই ফেলে কিনা। তাদেরকে বললাম, যেহেতু আমাদেরকে এরা হতে পারে আমাদের শেষ সময়, আমি তারপর তাদেরকে বললাম যে আমাদের বাপ মাদেরকে স্যার একটু খবর দিতেন, যদি তারা হয়তো বা জানে না যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা। তখন তারা একটা বিরূপ মন্তব্য করে বসে, মানে কটু কথা বলে, জি খারাপ আচরণ করে। তারপর আর কি, তারপর মনে করলেন আমাদেরকে নিয়ে যাওয়া হলো শেরপুর থানায় স্থানান্তর করা হলো। সে থানায় সেদিন সকাল পর্যন্ত সেদিন সন্ধ্যা পর্যন্ত থানায় থাকলাম। তারপর অবশ্য আমার বাপ মা খবর পেয়েছিল। এটা আমরা যদি একটু ওমরের কাছে শুনি, আপনাকে শেরপুর থানায় নিয়ে যাওয়া হলো, আপনার পরিবারের অবস্থা কি ছিল? আমার মা, আমার বোন, তারা দুজন থানায় আসে। থানায় আসার পর যখন শুনতে পায় যে পুলিশ বলে যে আপনার সন্তানকে আমরা গ্রেপ্তার করি নাই, সে হয়তো বা কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছে, যা আপনাদেরকে চিন্তিত করছে, আপনারা আপনাদের সন্তানের খোঁজ রাখেন গা, আপনাদের সন্তানের খোঁজ রাখার দায়িত্ব আসলে আমাদের কাছে নাই। তখন সকলেই বলছে যে আপনার সন্তানকে রাত্রে এই ম্যাচ থেকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ, নালিতাবাড়ি প্রশাসন। কিন্তু থানায় যাওয়ার পর থানা প্রশাসন কর্তৃপক্ষ বলছে যে আপনার সন্তানের খোঁজ আমাদের কাছে নাই। জি, তখন আমার মা সেখানেই মাথা ঘুরিয়ে পড়ে যায়, এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়, চিন্তায় যে আমার সন্তান হয়তো বা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে, তা না হলে গুম করে ফেলেছে। তখন তারপরেও নির্দয় প্রশাসন একটিবারের জন্য বিষয়টা নিশ্চিত করে নাই যে উমর ফারুককে আমরা গ্রেপ্তার করেছি। এক পর্যায়ে তারা বলে যে আপনারা ডিবি অফিসে খোঁজ নিতে পারেন, পার্শ্ববর্তী থানা নকলা আছে, খোঁজ নিতে পারেন, যান সেখানে খোঁজ নেন। তখন আমার বাবা নকলা যায়, যার পর সেখানে খোঁজ নেয়, দেখে যে সেখানে আমি নাই। তারপর আমার বাবার বয়স 60 ঊর্ধ্ব বয়স, বৃদ্ধ মানুষ। এই বয়সে সন্তানের জন্য একবার নকলা থানায় যায়, আবার আরেকবার শেরপুর ডিবি অফিসে যায়। কিন্তু সারাটা দিন কষ্ট করার পরেও কোথাও আমার সন্ধান মেলে নাই। অবশেষে যখন সদর থানায় আমার খোঁজের জন্য আব্বা যায়, যখন যায় দেখে আমাকে একটি রুমে আবদ্ধ অবস্থায় আমার বন্ধু বান্ধব সহ সবাইকে গ্রেপ্তার করে রেখেছে। তখন আমার গ্রেপ্তারের বিষয়টি আমার ফ্যামিলি নিশ্চিত হয়। তার পূর্বে সকলেই এতটাই চিন্তিত ছিল যে হয়তোবা উমর ফারুক আর পৃথিবীতে নাই, এরকমই তাদের ধারণা হয়ে গিয়েছিল। এই হলো আমার যে পরিবার অবস্থাটা ছিল। আপনার পরিবার কিভাবে খোঁজ পেল?
তো আমি তো বলতেছিলামই, তারপর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো, শেরপুর থানায়। আমাকে তো বাসা থেকেই ধরছিল, তার মানে আমার পরিবার অবগত ছিল, কিন্তু আমাকে যে শেরপুর থানায় নেওয়া হয়েছে সেটা তারা জানতো না। আর তারা ভাবছিল নালিতাবাড়ি থানায়। তারপর তারা হয়তো বা সকালবেলা নালিতাবাড়ি থানায় আসছিল, তাদেরকে ওই ওমরের মতো না করছে। তারপর কিন্তু তারা যেহেতু জানতো যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা খবর টবর নিয়ে তারপর জানতে পারে যে আমাকে শেরপুর চালান করে দেওয়া হয়েছে। বিকালেই নাকি? জি জি, বিকালে। তারপর বিকালে গেল, যেহেতু তখন আমরা সারাদিন না খেয়ে আসি, তারপর আমাদেরকে কিছু খাবার কিনে দেওয়া হলো, আমরা সেখানে খেলাম। আপনার পিতামাতা যে খাবার কিনে দিয়েছে? জি, আমার বাবা যে খাবার কিনে দিয়েছে, পরে আমি, ওমর, এবং সেখানে আমাদের কিছু পরিচয় হলো। শেরপুরের ছিল, নকলার ছিল, শ্রীবর্দী ছিল, ঝিনাইগাতির ছিল, মানে সকল জায়গা থেকে শেরপুর জেলার যতগুলো উপজেলা ছিল সকল উপজেলা থেকে তারা 2জন 3জন 4জন করে গ্রেপ্তার করেছিল। তারপর সেখানে একটা করুণাময় ঘটনা ঘটেছিল। শেরপুর সদরে তখন একটা ম্যাচ ছিল। মেসে তারা পুলিশরা হয়তোবা বলছিল যে মেস খালি করে চলে যেতে, তারা হয়তোবা কোনো কারণে মেস থেকে যাইতে পারে নাই। কিন্তু তাদের মেসে 14 জন লোক ছিল, 14 জন স্টুডেন্ট ছিল, 14 জন স্টুডেন্টকেই তারা গ্রেপ্তার করে। মানে তখন তাহলে কি অবস্থাটা ছিল, তারা শুধুমাত্র তাদের মেসে অবস্থান করতেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর আমাদেরকে তো গ্রেপ্তার করা হয় শুধু একমাত্র আন্দোলন করার কারণে। আমার পরিবার জানার পর আমার জন্য তারা, আমরা কাঁদতেছি, দেখতেছি অবস্থা। তবে বাবা আমার এমন একটা ফ্যামিলি, আল্লাহ তাআলা আমাকে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন, যারা যুগে যুগে জালিমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারাবরণ করেছেন। আমার ভাই দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং আমার বাবাও জালিমের কারাগারে ছিলেন। তো থাকার কারণে, একজন পরীক্ষিত মানুষ হওয়ার কারণে আমার বাবা আমার সামনে এক ফোঁটা চোখের পানিও তখন না ফেলে আমাকে সান্ত্বনা দিয়েছেন। আমার জন্য কিছু খাওয়া নিয়ে আসলেন। খাওয়া দাওয়া করার পরে আমার বাবার সামনেই আমাদেরকে মামলার আজই পরে শোনানো হলো। মামলাটা এরকম ছিল যে পূর্বের, মানে আগের দিন বিকেলবেলা 4টার দিকে কিংবা 5টার দিকে শেরপুর নিউ মার্কেট এলাকা থেকে হাতে নাতে বোমাসহ, ওমর ফারুক সহ এরকম যে বাকি 9-10 জন ছিল সকল থানার মিলিয়ে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ প্রশাসন এমনভাবে মামলাটা গেঁথে দিয়েছিল, সেখানে উল্লেখ ছিল যে সাধারণ পুলিশের পক্ষে এদেরকে গ্রেপ্তার করা ছিল কঠিন। তখন তারা স্পেশাল ফোর্স গঠন করে আমাদেরকে নাকি গ্রেপ্তার করেছে। আমাদেরকে এমন অবস্থায় নাকি তারা পেয়েছিল, হাতে ছিল বোম, কেউ হাতে ছিল বাঁশ, ট্রাফিক পুলিশের বক্স ভাঙতেছিলাম, পুলিশের গায়ে আঘাত করতেছিলাম, পুলিশকে মারতেছিলাম, বোম মারার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বলে তারা আমাদেরকে গ্রেপ্তার করেছে। অথচ আগের দিন রাত 2টার দিকে আমাদেরকে গ্রেপ্তার করেছে নালিতাবাগের গটকান্দা এলাকা থেকে, মেস থেকে। কিন্তু আমাদেরকে মামলায় তুলে দিয়েছে যে আমরা গ্রেপ্তার করেছি শেরপুর নিউ মার্কেট এলাকা থেকে, যা ছিল গ্রেপ্তার করা হলো পড়ার টেবিল থেকে, কিন্তু মামলাতে মামলায় দেখানো হলো শেরপুর নিউ মার্কেট এলাকা থেকে আমাদেরকে গ্রেপ্তার করেছে, যা ছিল একটা মিথ্যা বানোয়াট, একটা হয়রানিমূলক প্রতিহিংসা। আমরা কিন্তু পত্রিকাতে আপনাকে যখন রাত্রিবেলা আপনাকে যখন পুলিশ গ্রেপ্তার করলো, এর পরেই কিন্তু আমরা সকাল সকাল কিন্তু আমরা খবরে দেখলাম আপনাকে, পুলিশের দেওয়া তথ্য মতে আমরা দেখলাম সেখানে আপনি শিবির সভাপতি, সেটি ক্লিয়ার হয়ে গেল সেই খবরে, এবং আপনাকে ধরা হয়েছে, আপনাকে গ্রেপ্তার করা হয়েছে আপনার গ্রামের বাড়ি নয়াবিল থেকে। এটি আমরা দেখেছি মূলত নিউজে। এটি জি, এখানে অনেকটা কথা মিথ্যা বানোয়াট। যেমন আমাকে গ্রেপ্তার করেছে নালিতাবাগের গড়কান্দা এলাকা থেকে, কিন্তু তারা নিউজ প্রচার করেছে যে নয়াবিল এলাকা থেকে, যা একে অপরের সাংঘর্ষিক ঘটনা, সত্য নয়। আর আপনাদেরকে কি দুজনে একসঙ্গে উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে কোনো ধরনের টর্চার বা নির্যাতন এরকম কিছু করেছে কিনা? যেহেতু আমাদেরকে পরের দিনই এই কারাগারে প্রেরণ করা হয়, আমাদের টর্চার করার সেরকম সুযোগ পাইনি। কিন্তু তারপরেও থানায় যখন প্রথম নেওয়া হলো, তখন আমাদের কিছু চর থাপ্পড় দেওয়া হয়েছিল, যেটা জিজ্ঞেস করার সময় আমরা যে সত্য কথাটা বলতেছি, তারা সত্য কথাটা মানতে রাজি নয়। যে আর আপনাকে যখন জেলখানাতে নিয়ে যাওয়া হলো, জেলখানাতে কিভাবে নিয়ে যাওয়া হলো এবং কখন সেটি? জেলখানায় বিকাল দিকে, সারাটা দিন একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখার পর
বিকাল দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় শেরপুর আদালতে। সেখান থেকে আমাদেরকে কোর্টে থেকে কারাগারে জেলখানায় প্রেরণ করার পর সেখানে প্রথম রাত্রিটা ছিল একটা মানে আমদানি কক্ষ যাকে বলে, সেখানে আমাদেরকে রাখা হয়। তারপর দিন আমাকে শিশু ওয়ার্ড বলতে মায়াকানন যে ওয়ার্ডটা, কিশোর ওয়ার্ড, সেখানে স্থানান্তর করা হয়। সেখানেই আমার কেটেছে 17টি দিন। আচ্ছা, আপনারা তো জীবনে বা আপনার জীবনে কোনোদিন কিন্তু আপনি কারাগারে যাননি, সেটাই প্রথম ছিল কিনা? আর সেটা কি কেমন অনুভব করছেন? আর কেমন? যে আসলে আমরা কখনো কারাগার কি জিনিস উপলব্ধি করতে পারি নাই। আমরা শুধু বইয়ে পড়েছিলাম, শুনেছি পুলিশ সুপার, শুনেছি ডেপুটি জেলার, এই নামগুলো শুনেছি। কিন্তু আল্লাহ তাআলা সেদিন এই একটি দুর্ঘটনার মাধ্যমে আমাদেরকে সরাসরি পরিচয় করে দিয়েছেন। তখন বুঝতে পেরেছি যে ডেপুটি জেলার কাকে বলে, জেলার কাকে বলে, কার কী কাজ, কার সাথে কেমন আচরণ, সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম প্রথম। এবং আপনারা 17 দিন ছিলেন সবাই একসঙ্গে, আর যারা পরীক্ষার্থী ছিল তারা 17 দিন নাকি? জি, আমরা দুজন ছিলাম শুধু 17 দিন। আর যে ওই যে সানি ভাইয়ের কথা বললাম, তাকে ছাড়া হয়নি। এবং সেখানে যাওয়ার পরে তো বিএনপির আরও অনেক নেতাকর্মীকে ধরা হয়েছিল, এই জামাতে ইসলামের অনেক নেতাকর্মীকে ধরা হয়েছিল, তাদেরকে আসলে ছাড়া হয় নাই। আমরা যেহেতু এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, শুধু তার কারণেই তাদের উপর থেকে চাপ ছিল, আমাদের দুজনকে এই ইমিডিয়েটলি জামিন দিয়ে দেওয়া হয় এই 3 আগস্ট। এই 17 দিন আসলে কিভাবে কেটেছে এবং এটি কষ্টের মাধ্যমে কিভাবে আপনার কষ্টকে কিভাবে আপনারা সার্ভাইভ করলেন? তবে এই বিষয়টা যদিও কষ্টকর, তবে আমরা আমাদের মনের সাথে বেঁধে নিয়েছিলাম। মাঝে 1 নাম্বার প্রসেস হিসাবে আমি রেখেছিলাম দৈনিক কোরআন তেলাওয়াত করতাম। আমি যাওয়ার পূর্বে যেই হলটা ছিল, যে রুমটা ছিল, কিশোরদের গান বাজনার আড্ডাখানা, ধূমপানের আড্ডাখানা, আমি যাওয়ার পর সেই ওয়ার্ডটাকে পরিণত করেছিলাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সন্ধ্যা শুরু হতো, আমি কোরআন তেলাওয়াত করতাম, তরুণ ভাইয়েরা এবং বৃদ্ধারা আমার সামনে এসে কোরআনের ব্যাখ্যা শুনতো। তারা এমন একটা পরিবেশ আমি সেখানে তৈরি করেছিলাম, তারা আমাকে দেখলেই বলতো, বাবা একটু কোরআনটা বের করো, আমরা তো মূর্খ মানুষ, পড়তে পারি না, তুমি একটু পরে আমাদেরকে শোনাও। যার কারণে এই বিষয়টা আমার কাছে খুবই এত কষ্টের মাঝে আনন্দ লাগতো কোরআন তেলাওয়াত করাটা। আর দ্বিতীয়ত হচ্ছিল, আমি ভিতরে বই নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাই। বই নিয়ে, যেহেতু আমার পরীক্ষা জেলখানায় বসেই সিদ্ধান্ত হয়ে গেছে যে জেলখানায় থেকেই তোমার পরীক্ষা দিতে হবে, তখন আমি কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো আমি ফাঁকে ফাঁকে নিজে চর্চা করতাম। বইটি কিভাবে নিলেন ভিতরে? বইগুলো নিতে দেয় না, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে কষ্টের শিকার হতে হয়। এক পর্যায়ে আমার বৃদ্ধা বাবা কয়েকদিন এই নয়াবিল গ্রাম থেকে অনেক দূরের শহর শেরপুর কষ্ট করে এই 10-15 কেজি বই নিয়ে যাইতো, কিন্তু ভিতরে ঢুকাইতে দিত না। তারা বলতো যে কোর্টের পারমিশন নিয়ে আসেন, কোর্টের পারমিশন ছাড়া আমরা বই ঢুকাতে দিব না। অথচ আমার পরীক্ষার ডেট পড়ে গিয়েছে, তারা কোর্টের পারমিশনের জন্য বই ঢুকাতে দেয় না। পরে একদিন এক কারারক্ষী পুলিশ অফিসারের মায়া লাগলো, আমার বাবা এই বৃদ্ধা বয়স দেখে মায়া লাগলো যে তার সন্তানটার জন্য এরকম কষ্ট করে প্রতিদিন সেই গ্রাম থেকে আসে, তার কত এই লোকটাকে কষ্ট দেব, তার জন্য আমার বইটা ভিতরে ঢুকাতে দেয়। কিন্তু রাজন ভাইয়ের বইগুলো তাকে আর ঢুকাতে দেয় না। কিন্তু আমারটা আমার বাবা বৃদ্ধা বয়স দেখে মায়া লাগার কারণে একমাত্র বইগুলো ভিতরে নিতে পারি। আচ্ছা।